একটু দরকার আছে আমাদের। ইকুইভ্যালেন্স রিলেশন থেকে স্টার্ট করছি এবং আরো কিছু কোশ্চেন ম্যাপিং ট্যাপিং এর কিছু করে তারপর আমরা গ্রুপ থ্রি ঢুকে যাবো, ঠিক আছে? চলো ফার্স্টে স্টার্ট করি ইকুইভ্যালেন্স রিলেশন থেকে। সব ডিফাইন করা হয়েছে আগে, সেই নোটটা একবার দেখে নেবে, ঠিক আছে? ম্যাপিং রিলেশনের স্যার ওই সিলেবাসে কি সেট আছে? ইকুইভ্যালেন্স রিলেশনের পরীক্ষার স্যার ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন কি উত্তম? স্যার আমি বলতেই পারবো না। স্যার সেট কি আছে আমাদের সিলেবাসে? আমাদের কথা শোনা যাচ্ছে না, সাউন্ডটা কমন আছে। হ্যাঁ বলো। স্যার বলছি সেট কি আছে আমাদের সিলেবাসে? হুম, এবং ইকুইভ্যালেন্স রিলেশন চেক করতেও দেবে এক্সাম, এরকম পড়েও যেতে পারে পড়েছে। চলো এবার এটা আমি একটু রিভিজিট করে দিচ্ছি, এখান থেকে কিছু কোশ্চেন করে ম্যাপিং এর কিছু কোশ্চেন করে নাম্বার অফ সাবজেক্টিভ, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং এর কোনো, তারপর আমরা এতে চলে যাব। আর এখানে ইকুইভ্যালেন্স ক্লাস আর পার্টিশন এগুলো আমাদের একটু করে দিতে হবে, ওগুলো সেখানে করে নিই। তো সেখানে যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো করে দিচ্ছি কিছু এক্সাম্পল সহ, দিয়ে আমরা গ্রুপ থ্রিতে যাবো, ঠিক আছে? এক্স ক্রস এক্স এর আর কোনো একটা রিলেশন কোনো একটা সেটের পরে মানে তার কার্টেসিয়ান প্রোডাক্ট নিজের সঙ্গে, যেমন এক্স এর সঙ্গে এক্স এর কার্টেসিয়ান প্রোডাক্ট যে কোনো সাবজেক্ট, তোমরা জানি সবাই, বলি আরবিএ বাইনারি রিলেশন। আর কি কি হবে? রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। তার মানে যে কোনো এক্স আরে থাকবে x related to x or x. Symmetric xy related থাকলে ঠিক আছে। এই তিনটা হলো আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। আর অ্যান্টিসিমেট্রিক কি বলেছিলাম? ওটা x ইকুয়াল টু y হয়ে যাবে। যদি x রিলেটেড টু y হয় আর y রিলেটেড টু আবার x হয়, তাই তো? হুম হুম। একটা এক্সাম্পল বলো। x রিলেটেড টু y আবার y যদি রিলেটেড টু x হয়, ইমপ্লাই x ইকুয়াল টু, বলো। যেমন ডিভিশন, ডিভিশন একটা রিলেশন, তাই তো? যদি x y কে ভাগ করে y x কে ভাগ করে তাহলে আমরা কি বলতে পারি? মাস্ট বি x ইকুয়াল টু y। এটা সিমেট্রি হবে না কিন্তু অ্যান্টিসিমেট্রি হয়ে যাবে, এরকম টাইপের ডিভিশন দিয়ে এটা অ্যান্টিসিমেট্রি মনে রাখতে পারো। চলো কিছু ইকুইভ্যালেন্স এক্সাম্পল দেখি আমরা। ফার্স্টের এক্সাম্পলটা একদম ওয়েল নোন সবারই, তাও করে নিই। সেকেন্ড এগুলো তো আমরা বলবো, ঠিক আছে?
relation R defined on Z if and only if, let's say 5 divides a minus for b। যদি a মাইনাস b কে 5 ভাগ করে তাহলে বলবো a আর b রিলেটেড, তাই তো? যেমন 12 আর 2 রিলেটেড, তাই তো? 5 দিয়ে ভাগ যাচ্ছে, সেরকম টাইপের এলিমেন্টগুলো, এরকম যত এলিমেন্ট রয়েছে ইন্টিজারে। এবার এটা কি কি হবে আমরা দেখব। রিফ্লেক্সিভ হবে এটা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে। একদম ইজি, কারণ নিজের সঙ্গে নিজের রিলেশন থাকতে হবে। আর এখানে নিজে বলতে এ এ এ মানে বি এর জায়গাতে এ, তাহলে এ মাইনাস এ মানে 0, আর 0 কে যে কোনো সংখ্যায় ভাগ করে আমরা জানি, দিস ইমপ্লাই সিমেট্রিক যদি আমরা ধরে নিচ্ছি এ রো বি হোল্ড, তার মানে 5 ভাগ করছে এ মাইনাস বি, তার মানে 5 মাইনাস কমন নিয়ে নাও, তাকেও ভাগ করে, এবং মাইনাসকে ভাগ, এই সংখ্যাটাকে মাসটি ভাগ করে, নাহলে তো পুরোটাকে ভাগ করবে না, তাই না? তো এখান থেকে বলতে পারি সিমেট্রি হয়ে গেল। সেম ভাবে ট্রানজিটিভ গুলো আমরা জানি, বাট স্টিল সিম্পল ইজ হার্ড, তাই তো? এখান থেকে কি বলতে পারি, 5 ডিভাইড করে, এ মাইনাস বি কে এখান থেকে 5 বি মাইনাস, বি মাইনাস সি। তার মানে এদের যোগফলকেও 5 ভাগ করবে, এখান থেকে এ মাইনাস সি কে ভাগ করে, এবং এখান থেকে আমরা বলতে পারি therefore R is an equivalence relation। এই ইকুইভ্যালেন্স রিলেশনের একটা ভালো রকম বৈশিষ্ট্য আছে, গ্রুপ থিওরিতে প্রচুর ইউজ হয়েছে, বলো কেউ একটা। এই রিলেশনটাকে আমরা বলবো, একটা স্পেশাল নাম আছে, এটা কনগ্রুয়েন্স মডিউলো 5, ঠিক আছে? 5 দিয়ে ডিভাইড করলে কনগ্রুয়েন্স মডিউলো 5, n দ্বারা ডিভাইড করলে কনগ্রুয়েন্স মডিউলো n। ওখান থেকে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস পড়বো, এবং সেখান থেকে প্রতিটা এলিমেন্টের ডিস্টিংক্ট ক্লাসের ইউনিয়নটাকে আমরা নেব, টোটাল যে পার্টিশন, সেটা সেই সেটটা অ্যাকচুয়ালি গ্রুপ ট্রুপ ফর্ম করে, সেগুলো আমরা পরে দেখবো, জানো হয়তো তোমরা। এখানে আমরা আর কে বলবো রিলেশন অফ কনগ্রুয়েন্স মডিউলো 5, ঠিক আছে? সেট সেট মানে যেটা বলতে চাইছি, ইফ দুটো ইন্টিজার হয় এন্ড এ আর বি যদি রিলেটেড হয় এই রিলেশন দ্বারা, যে 5 ডিভাইড করবে এ মাইনাস বি কে, তাহলে আমরা বলবো যে এ ইজ said to be congruent to b।
মডিউলো 5, ঠিক আছে। এটা নোটেশন হচ্ছে a congruence to b, মানে 2 আর 12 যেটা এখন দেখলাম রিলেটেড, এটা তার মানে 2 congruence to 12 mod 5, ঠিক আছে, এরকম ব্যাপারটা। এটা আরো আসছে, ডিটেলস আসছে এটা। সেম ভাবে যদি n ডিভাইড করে রিলেশনটাতে 5 এর জায়গায় ধরো n আছে, তাহলে বলবো a congruent to b মডিউলো n। চলো কিছু ইকুইভ্যালেন্স রিলেশন আরো করা যাক, কোশ্চেন এগুলো বলবে হচ্ছে কিনা। 3a plus 4b is divisible by 7। সেই সমস্ত ab দুটো ইন্টিজার নিচ্ছি, 3a plus 4b যদি করি যাতে যেন 7 দ্বারা ভাগ যায়, ঠিক আছে। যেমন a 1 b 1, মানে 1 1 রিলেটেড, এই রিলেশন 1 1 থাকবে, কারণ কি a এর জায়গায় 1 বসে দাও, 3 into 1 plus 4, এটাকে 7 দ্বারা ভাগ যাচ্ছে, সেরকম আর কি। এরকম যত এলিমেন্ট আছে ইন্টিজার, এটাকে আরো ভালোভাবে লিখে দাও, দ্যাট ইজ a আর b hold if and only 7 divides 3a plus 4b for ab belongs to z। হবে এটা ইকুইভ্যালেন্স রিলেশন। স্যার এটা তো সিমেট্রিক হবে না? হবে না সিমেট্রিক? উম, শিওর? তাহলে সিম্পল কোশ্চেনে ভুল হতে পারে, ভালো করে চেক করো। এ আর এ হোল্ড, এটা তো বোঝা যাচ্ছে তাই তো, কারণ 3a b এর জায়গায় যদি a বসাই 4a মানে 7a, এটাকে 7 ডিভাইড করছে, টোটালটা 7 এর মাল্টিপল। for all a comma a belongs to z। সিমেট্রিক হবে? দেখো সিমেট্রিক কিভাবে হয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি a আর b রিলেটেড, a আর b রিলেটেড মানে 7 ডিভাইড করবে, তাই তো। এবারে কি দেখালে আমরা যে বি এ হোল্ড হবে বলো তো? আমাকে দেখাতে হবে 3b প্লাস 4 এ যে 4 এ যদি 7 ডিভাইড করে। মানে বি এর জায়গায় এ, এর জায়গায় বি। হুম। 3b প্লাস 4 কে কিভাবে লিখতে পারবো দেখো, 7b মাইনাস 4b করে দাও, 3b হলো 7a মাইনাস 3a, 4a হলো এবারে 7 ইন্টু বি মাইনাস ই, মাইনাস কমন না ওটা থেকে 3a প্লাস 4b হবে। তাহলে এইটা তো 7 দ্বারা ডিভিজিবল, কারণ 7 মাল্টিপ্লাই আছে, আর এইটা যে 7 দ্বারা ডিভিজিবল কোথা থেকে পাচ্ছি, যে আমরা এর ওটা হ্যাঁ। এ আর বি হুম। কল করেছিলাম, তাহলে এখান থেকে বলতে পারি যে 7 ডিভাইডস ছোটখাটো ভুল হতে পারে, এগুলো দেখবে, ঠিক আছে। ভুল হওয়ার মতো এরাটা দেবে, যেগুলো ইনিশিয়ালি দেখে মনে হবে যেটা তো সম্ভব। ট্রানজিটিভটা হবে
এ আর বি, বি আর সি, এটা প্রথম আমরা ধরে নেবো হোল্ড। এ আর বি হোল্ড মানে 7 ডিভাইড করছে আর এখান থেকে 7 ডিভাইড করছে, তাহলে কি দেখাতে হবে? থ্রি এ প্লাস ফোর সি ডিভাইড করছি। তাহলে 3 হ্যাঁ স্যার প্লাস হচ্ছে ওটা ট্রানজিটিভ। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 3a প্লাস 4c কিভাবে লেখা যাবে বলো? সেটা প্লাস করে দিন ও দুটোকে যোগ করে দিন। তাকে কত দিয়ে মাইনাস করতে হবে? স্যার মাইনাস নাও করলে দুটোকে যদি আমি যোগ করি, হ্যাঁ, এটা 7, দুটোকে যদি যোগ করি, হ্যাঁ ওটা তো 7 দিয়ে, ওটা তো 7 দিয়ে ডিভাইড যাচ্ছে। তার মানে কি তাহলে সেখান থেকে তুমি বলতে পারবে যে এটা ডিভাইড, এটাকে তো 7 দিয়ে ডিভাইড যাচ্ছে, এই দুটো যোগ, ওটা সেটা তো বলে দাও। হ্যাঁ ওটা তো যাচ্ছে। কিন্তু এই যে দুটো যে ডিভাইড, সেটা আমি এখান থেকে ইউজ করতে পারবো, তাই না? তাহলে মাইনাস 7b, তাই না? এবারে এটাকে তো 7 দিয়ে ডিভাইডেবল এখান থেকে জানি, আর এটাও 7 দ্বারা ডিভিজিবল এখান থেকে জানি, আর এটা 7 এর মাল্টিপল, তার মানে 7 তাহলে পুরোটা 7 দিয়ে ডিভিজিবল, আর এই পুরোটা মানে 3a প্লাস 4c, তাই তো? সেভেন ওটাকে ডিভাইড করছে, এখান থেকে বলতে পারি 7 এটাকে ডিভাইড। উত্তম বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, তাহলে এটা মানে বলতে এইগুলো দেখাতে গেলে কিছু হোল্ড করলে তাকে মোটামুটি যোগ বিয়োগ করে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটাকে খুশি আবার যোগ বিয়োগ করে দেবো না, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। যেটা দেখাতে হবে ঠিক সেরকম আছে। কিছু আসছে নাকি দেখবে, আর না আসলে কাউন্টার এক্সাম্পল খুলবে, সংখ্যাটা খুঁজবে, সংখ্যা টংখ্যা দিয়ে কিছু কন্ট্রাডিকশন করা যাচ্ছে কিনা, ঠিক আছে? ঠিক আছে। চলো আর একটা এক্সাম্পল দিই, কিছু এক্সাম্পল করি আমরা, তাহলে বুঝতে পারবে। আর অনেক জায়গাতে রো ডিফাইন থাকে, রো, ঠিক আছে? such that, বলো হবে? ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু হচ্ছে? হ্যাঁ ঠিক হবে। রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিকও তো হচ্ছে। রিফ্লেক্সিভ মানে এ মাইনাস এ, তাই তো? হ্যাঁ এরো এ হোল্ড, যেহেতু এ মাইনাস এ মানে 0, মডুলাস অফ এটা মানে মডুলাস অফ 0 মানে 0, আর 0 তো আমাদের লেস ইকুয়াল টু 3, ওই রিলেশন হোল্ড করে যাচ্ছে, তার মানে রিফ্লেক্সিভ হয়ে গেছে। সিমেট্রি, এরো বি হোল্ড করছে মানে আমরা জানি এটা লেস ইকুয়াল টু 3, আর বি মাইনাস এ হোক বা এ মাইনাস এ সবার মড সেম, তাই তো? মডুলাস অফ এ ও যা একই ব্যাপার, পজিটিভ সংখ্যাটা জাস্ট বেরোবে, তো এটা লেস ইকুয়াল টু 3, তাহলে বি রো এ হোল্ড। 3 নম্বর ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। হবে না মনে হচ্ছে ট্রানজিটিভটা। কেন হবে না? তাহলে একটা বলো কিছু নাম্বার ফাম্বার দিয়ে, যদি না হচ্ছে তো। মানে এ রো বি যদি ধরি আর বি রো সি যদি ধরি, তাহলে কি হবে? এখান থেকে আমরা পাচ্ছি এইটা, এখান থেকে পাচ্ছি এইটা, তাহলে আমাকে দেখাতে হবে এ মাইনাস সিটা যেন লেস ইকুয়াল টু এটা হয়, তাই তো?
আর এখানে দুটো মড যোগ করে দিলে তো চলে আসবে তো। প্লাস বি মাইনাস বি করে দেবো, সেখান থেকে লেস ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি আসবে। এইটা লেস ইকুয়াল টু 3 জানি, এটা লেস ইকুয়াল টু 3 জানি, দেখো এটা লেস ইকুয়াল টু 6 হচ্ছে, লেস ইকুয়াল টু 3 কিন্তু এখান থেকে বলতে পারছি না, আমার স্যার ওই জন্য 6 এসছে, আমি ওই জন্য বললাম আপনাকে। তার মানে হবে না, সেজন্য একটা কাউন্টার এক্সাম্পল খুঁজতে হবে, ঠিক আছে? ও কাউন্টার স্যার এক্সাম্পল এটা স্যার এক্সাম্পলও কি দিতে হবে? ওখানে কি দিতে হবে, তুমি নিজে যেন করে হও, ওখানে তো অপশন থাকবে, ও স্টুডেন্ট সবাই কি হবে না। 1 আর 3 হবে রিলেটেড, 3 আর 5 রিলেটেড, যে কোনো নিতে পারো, কারণ 1 আর 3 এর ডিফারেন্স কত, মডুলাস যদি নাই 2 মানে লেস ইকুয়াল টু 3, এটাও 2 হচ্ছে লেস ইকুয়াল টু 3, কিন্তু এখান থেকে আমরা এটা ইমপ্লাই করতে পারি 1 আর 5 কি রিলেটেড হবে? হুম, হবে না স্যার। তাহলে কারণ ডিফারেন্স 4 নট লেস ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে বলতে পারি যে ট্রানজিটিভ হলো না, সিমেট্রিক হয়ে গেল, রিফ্লেক্সিভ হয়ে গেল। চলো আরো এক্সাম্পল করা যাক। এখানে এলিমেন্ট গুলো জেড ক্রস জেড, জেড ক্রস জেড এর এলিমেন্ট মানে অর্ডার পেয়ার আকারে এ কমা বি, যেখানে এ বি দুজনে জেড থেকে আসছে, ঠিক আছে? তো দুটো এলিমেন্ট তুলছে, একটা এ বি একটা সিডি, তারা রিলেটেড হবে কখন, ইফ এন্ড অনলি এডি ইকুয়াল টু বিসি, ঠিক আছে? অবশ্যই এ বিটাও জেড ক্রস জেড এর এলিমেন্ট, এখানে আমার সেটটাই হচ্ছে জেড ক্রস জেড আর সিডি। বলো হবে কি হবে না? তাহলে ফার্স্ট অফ অল রিফ্লেক্সিভ করে দিচ্ছি, সময় নষ্ট হবে না হলে। তাহলে দুটো এলিমেন্ট এ বি আর এ বি, যে কোনো এ বি নিজের সঙ্গে এটা যদি হোল্ড করে, তাই তো? এটা যদি হোল্ড করে ফর অল এ বি বিলংস টু জেড ক্রস, তাহলেই বলবো এটা হোল্ড করে কেন, এটাকে ইকুয়াল হতে হবে। তাহলে এখানে ডি বলতে কত, এখানে ডি বলতে বি, এ বি সমান, আর এখানে সিডি বলতে এই বি আর সি বলতে এখানে এটা বি এ, আর এ বি আর বি এ ইকুয়ালি হয় আমরা জানি, দেয়ারফর রিফ্লেক্সিভ, ঠিক আছে? সিমেট্রি, একটা এ বি আর সিডি হোল্ড করছে এরকম ধরে নাও, সেখান থেকে আমাদেরকে দেখাতে হবে যে সিডি আর এ বি যেন হোল্ড করে, এ বি আর সিডি হোল্ড করছে, তার মানে কি দিস ইমপ্লাই এডি ইকুয়াল টু বিসি, তাই তো? এডি সমান কিছু। এখান থেকে বলতে পারি আমরা কিছু, হ্যাঁ স্যার। কি বলতে পারি? স্যার এটা থেকে বলতে পারি যদি স্যার বিসি আমাদেরকে, সমান তো এডি, হ্যাঁ সিডি, তাহলে ইমপ্লাই করছে সি কমা ডি। এইটা আমাদেরকে দেখাতে হবে সিবি ইকুয়াল টু এডি, তাই তো? তাহলে বিসি কে হুম আমরা লিখতেই পারি তো সিবি, কি সমস্যা, সমস্যা নেই। হুম হুম। আর এখানে ডিএ, এটাকে ডিএ লিখতে পারি, এটা ডিএ হবে। ট্রানজিটিভটা হচ্ছে
তাহলে এ বি সিডির সঙ্গে রিলেটেড, সিডি সামথিং ইএফ এর সঙ্গে রিলেটেড ধরে নাও। সেখান থেকে আমাদের দেখাতে হবে যে এ বি আর ইএফ রিলেটেড কি রিলেটেড নয়। তাহলে এখান থেকে বলতে পারি এডি ইকুয়াল টু বিসি, যেহেতু এর রিলেটেড এখান থেকে বলতে পারি সিএফ ইকুয়াল টু ডি, তাই তো? দেখাতে কি হবে? 1 টু প্রুফ AF equal to DE. তাহলে এটা কি প্রুফ করা সম্ভব ওখান থেকে? দেখা যাক। তাহলে দেখো এটা এটার সঙ্গে ইকুয়াল, এটা এটার সঙ্গে ইকুয়াল, দুজনের লেফটে লেফটে মাল্টিপ্লাই করে দাও আর রাইটে রাইটে। এটির সঙ্গে সিএফ মাল্টিপ্লাই করে দাও আর বিসির সঙ্গে ডি। আমাদের কাছে থাকতে এফ, তাহলে এফ ওটাকে ডিসিটাকে এক কাছে নিয়ে চলে আসুন, আর এদিকে থাকতে হবে বিই, আচ্ছা এটা ই, তাহলে বিটাকে একদিকে নিয়ে আসো আর সিডি মানে ডিসি, সিডি মানে ডিসি। তাহলে কি এটা ক্যান্সেল আউট করে দেবো নাকি? হবে? हो जाएगा। হ্যাঁ স্যার। কি করে হবে? ক্যান্সেল আউট এটা করা যাবে? আর যদি না যায় তো কেন করা যাবে? করা যাবে না কেন? স্যার ক্যান্সেল আউট কেন করা যাবে না? ওটা তো সব বলো। ইন্টিজার। তাহলে ইন্টিজারের মধ্যে কে থাকে? তাহলে তুমি বলতে চাইছো 2 into 0 is সমান 3 into 0, ক্যান্সেল আউট করে দাও, 2 equal to 3, 0 0 হয়ে যাবে, তাই তো? সিডিটা যদি আমি 0 নিয়ে নিই, ইন্টিজার বলা আছে না, জেড বলা আছে তো, আচ্ছা, জিরো ইনক্লুড আছে ওর মধ্যে। তাহলে এই সমস্ত ভুল কিন্তু হবে পরীক্ষায়, সেই জন্য এখন থেকে সাবধান। যতগুলো মাপাতে এরকম রিলেশন দেওয়া আছে একদম এ টু জেড একটাও বাদ দেবে না, সব করবে কথা, ঠিক আছে? সব তো আমার এখানে করানো সম্ভব না, আমি দুটো দেখে দিচ্ছি যে কিভাবে ভুলটা হতে পারে। ওখান থেকেই একটা পড়ে যাবে ডাইরেক্ট, একদম জানা থাকলে পড়ে দিতে পারবে, নাহলে এরকম টাইপের ভুল হয়ে যাবে, ঠিক আছে? যতগুলো ওই হায়ার অ্যালজেব্রার বইটা যতগুলো আছে, আর ওখানে দুটো ফাংশনে কম্পোজিশন করতে যেরকম বলেছে, ওখান থেকে এবার একটা বলেছিল কি, এটা -1 টু দি পাওয়ার n আর 2n এরকম ছিল, তাই কম্পোজিশন করতে বলেছে। যদি বা খুবই ইজি কোশ্চেন, ওখানে নাও থাকলেও হবে, কিন্তু ব্যাপার হচ্ছে ওখান থেকে আসতে, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যে ওখান থেকেই ঢুকছে। তাহলে ওখানে সমস্ত কোশ্চেনগুলো করে নেওয়াটা আমাদের দরকার। এটা ওখান থেকে না পড়লেও তুমি পারবে, সেটা আলাদা ব্যাপার, বাট কোশ্চেন তুলছে তো ওখান থেকে না, তো এমন কোশ্চেন তুলে দিলে যেটা তোমার জানা নেই, তখন এরকম ভুল হতে পারে। তো এই ক্ষেত্রে এটা পসিবল নয়, কারণ ডিআরসি 0 হতে পারে, কাউন্টার এক্সাম্পল আমরা নেবো এটা, ঠিক আছে? কিন্তু এটা কখন পসিবল বলো? যদি আমি বলতাম যে এই সমস্ত নাম্বারগুলো সব ন্যাচারাল নাম্বার থেকে আসছে, তাই না? যদি এটা হ্যাঁ স্যার, ন্যাচারাল নাম্বার হলেই পসিবল। n ক্রস n নিয়ে নিতাম, তাহলে কিন্তু এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যেত। তো ওটা আমি নোট করে লিখে দিচ্ছি, তার আগে এটা কাউন্টার এক্সাম্পল নিয়ে নাও। তাহলে কিন্তু সিডি ক্যান বি 0, so we can't divide always. Division possible if it belongs to n cross n. তাহলে এটা একটা কাউন্টার এক্সাম্পল বলো কেউ। এবি নিয়ে নাও কিছু একটা 1 2, সিডিটাকে 0 0 নিয়ে নাও। তাহলে এডি আর বিসি করলে দুটো 0 হচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এটা দুজনের রিলেটেড একসঙ্গে, তাই তো? আবার সিডি 0 0,
তার সঙ্গে একটা নিয়ে নাও ইএফ, যা ওটা নিয়ে নাও 5 7 কিছু একটা অ্যারো রিলেটেড, কারণ 0 0 হয়ে যাবে। এখান থেকে এবি আর ইএফ, এবি আর ইএফ দেখাতে হবে। এবি মানে এফ 1 into 7 আর 5 into 2, তাই তো? নট ইকুয়াল, তাহলে নট এ ট্রানজিটিভ, ট্রানজিটিভ হবে না, নট in place of z cross z, if it was then চলো আরেকটা কোশ্চেন করো না, তারপর যাচ্ছি থিওরিতে আমরা। Let S be the set of all straight line এটা তোমরা জানতে পারো, 11 12 ছিল মেবি। এল আর এম দুটো স্ট্রেট লাইন, তারা রিলেটেড হবে। আচ্ছা রিলেশনটা আমি আর দিয়ে ধরেছি, আর দিয়ে দাও, আর ও থাকতে পারে, ঠিক আছে, নোটেশন ও থাকতে পারে। ইফ এন্ড অনলি এল and এম lie on the same plane, হবে এটা? বলো বলো, 2 মিনিট সময়। বুঝতে পারছি না স্যার এটা। এস বলছে R3 মানে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস, এটা R3 তো 3D তে আর কি। হুম। অল যত স্ট্রেট লাইন আছে, যত স্ট্রেট লাইন পসিবল আছে, এখানে কতগুলো প্লেন আছে আগে বলো? এটা যেমন এক্স ওয়াই প্লেন নিচেরটা, একটা এক্স জেড প্লেন, আর একটা ওয়াই জেড প্লেন, তাই তো? ঘরের দেওয়ালের মানে একটা কর্নারের দিকে দেখো, বুঝতে পারবে তাহলে। এদিকে একটা দেওয়াল, এদিকে আর একটা, নিচে মেঝে। এবারে বলেছে যে দুটো স্ট্রেট লাইন এল আর এম, দুটো স্ট্রেট লাইন কখন রিলেটেড হবে? যদি তারা একই প্লেনে, ধরে নাও এক্স প্লেনে যদি এল থাকে, ওয়াইটাকেও এই এম স্ট্রেট লাইনটাকে ওই এক্স ওয়াই প্লেনেই থাকতে হবে। যদি ওয়াই জেডে থাকে এল, তাহলে একটা এক্স জেডে আছে এল আর একটা এক্স ওয়াই এম আছে, তাহলে এল আর এম রিলেটেড হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার রিলেশন, সেভাবে রিলেশনটা নিয়েছি। সেটা হচ্ছে কি হবে, সিমেট্রি হবে না
স্যার এটা তো ইকুইভ্যালেন্স হবে। হুম, হয়ে যাবে তো। ফার্স্টেরটা কি, ফার্স্টের জন্য রিফ্লেক্সিভের জন্য কি বলতে হবে আগে? যেমন এলটা একটাই তো লাইন, এল একটা যে কোনো প্লেনে থাকতেই পারে, তো এলটা তো রিফ্লেক্সিভ হবে। নিজেই তো স্ট্রেট লাইন, একটাই স্ট্রেট লাইন, নিজেই তো একই জায়গাতেই আছে, তাই না? মানে একটা প্লেনে অবস্থান করছে, তারপর নিজের সঙ্গে নিজে রিলেটেড। আর এল আর এম যদি রিলেটেড হয়, তার মানে সেখান থেকে আমরা বলতে পারবো যে তারা নিশ্চয়ই দুটো একই প্লেনে আছে। তাহলে সেখান থেকে এম আর এলও রিলেটেড। এল আর এম যদি একই প্লেনে থাকে, তার মানে এম আর এলও তো একই প্লেনে আছে, তাহলে সিমেট্রি হয়ে গেল। কিন্তু ট্রানজিটিভিটিটা কি বলেছে? ধরে নাও এল আর এম আছে রিলেটেড, মানে তারা একই প্লেনে অবস্থান করছে। আবার এম আর এন ধরে নাও একই প্লেনে অবস্থান করছে, সেখান থেকে কি আমরা বলতে পারি যে এল আর এন এই দুটো স্ট্রেট লাইন একই প্লেনে অবস্থান করছে অলওয়েজ? স্যার এল একই প্লেনে, আর এম আর এনও তো একই প্লেনে, তার মানে এল যে প্লেনে এনটা সেখানে থাকবে না। সেটা হচ্ছে ব্যাপার। দেখো আমি এটা বলছি, তাহলে এটা মুছে দিচ্ছি। বাকিদের কি মতামত পেশ করো সবাই। এটা আমার এল, এই ওয়াই এক্সিসটা আমার হচ্ছে এম, ঠিক আছে, আর এটা এন। ওয়াই এক্সিসটা তো দুটো প্লেনেই আছে, ওয়াই জেডও আছে, এটা আমার ওয়াই জেড প্লেন। আর এক্স ওয়াই প্লেনে ওয়াই অ্যাক্সিস আছে, মানে ওয়াই অ্যাক্সিস যে লাইনটা। তাহলে এল লাইন আর এম লাইন ওয়াই অ্যাক্সিসের উপর একটা লাইন একই প্লেনে অবস্থান করছে, তার মানে রিলেটেড। এম আর এন এই লাইনটা এক্স ওয়াই প্লেনে অবস্থান করছে, তার মানে এরাও রিলেটেড। কিন্তু এল বিলং করছে দেখো ওয়াই জেড এ, আর এম বিলং করছে এক্স ওয়াই। দুটো ডিফারেন্ট প্লেন হয়ে যাচ্ছে না? ট্রানজিটিভিটি একমাত্র গন্ডগোল হবে, ঠিক আছে। তো রিফ্লেক্সিভ যদি ওই কোনো একটা কর্নারকে না নাও, তাহলে কিন্তু যেটা বলছে ওটা ট্রু অলওয়েজ, ঠিক আছে। যে দুটো একই প্লেনে হচ্ছে, তাহলে আর একটা তো হবেই। এগুলো হচ্ছে একটু দেখতে হবে ভালো করে, ট্রানজিটিভ কিন্তু হবে না। সুদীপ, এটা বুঝতে পেরেছো? উত্তম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কর্নারটা একটুখানি বললেন, ওইটা একটু বলুন। মানে এই পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিসটা কি? না, ওয়াই অ্যাক্সিস না, আমি বলছি ওয়াই অ্যাক্সিস এর উপরে একটা লাইন নিচ্ছি। ওয়াই অ্যাক্সিসটাই আমার একটা লাইন, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস এর উপরে, মানে ওয়াই অ্যাক্সিস এর কিছুটা অংশ একটা লাইন তো। হ্যাঁ, হ্যাঁ। পুরো ওয়াই অ্যাক্সিসটাকে নিয়ে নাও, পুরো লাইন তো একটা, ঠিক আছে, পুরো লাইন সেগমেন্ট যদি আমি ধরি স্ট্রেট লাইন পুরোটা, পুরো অ্যাক্সিসটা না, তাহলে তো ওয়াই অ্যাক্সিসটা তো এই ওয়াই জেড প্লেনেও থাকছে, সেম ভাবে এক্স ওয়াই হুম, প্লেনেও হুম। থাকছে। এক্স ওয়াই প্লেনে যাচ্ছে। তার মানে এখান থেকে এই লাইন আর এই লাইন রিলেটেড, যেহেতু একই প্লেন। আবার এই লাইন আর এই লাইন রিলেটেড, যেহেতু একই প্লেন। বাট এই লাইন আর এই লাইন দুটো রিলেটেড নয়, কারণ দুটো ডিফারেন্ট ডিফারেন্ট প্লেন আছে। ঠিক আছে। ডিটেলস আমি লিখছি না। এরকম আরো একটা আছে যে এল পারপেন্ডিকুলার টু এম রিলেটেড হবে কখন? এল পারপেন্ডিকুলার টু এম, ঠিক আছে। নিজের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, না স্যার, ওটাতেই তো হবে না। রিফ্লেক্সিভ চলে যাচ্ছে, তাই তো। কিন্তু এল আর এম যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এম ও এল পারপেন্ডিকুলার, সেখান থেকে আমরা বলতে পারবো যে সিমেট্রি হয়ে যাবে। ট্রানজিটিভিটিটা সেম ভাবে দেখবো, ঠিক আছে। আর একটা কোশ্চেন করা যাক। স্যার ওটা ট্রানজিটিভ পেজটা একটু তাহলে বলে দিন না, পারপেন্ডিকুলারে। আচ্ছা, এল পারপেন্ডিকুলার এম, ও ধরুন এম পারপেন্ডিকুলার এন। একটা ছবি আঁকলে তো বুঝতে পারবে। ধরুন এল পারপেন্ডিকুলার এম, এটা এল আর এটা এম। আবার এম এর সঙ্গে পারপেন্ডিকুলার এন বলা আছে, তার মানে সে মাস্ট বি কি এল এর প্যারালাল হয়ে যাবে, তাই না? এম এর সঙ্গে তুমি যে কোনো পারপেন্ডিকুলার নাও, এলও তো পারপেন্ডিকুলার একটা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এনও একটা তাহলে পারপেন্ডিকুলার, স্টুডেন্ট সিমেট্রিক হবে ওটা। টু সিমেট্রিকটা হবে, হ্যাঁ।
হ্যাঁ এ না ঠিক দিলে আছে। তো প্যারালাল হয়ে যাচ্ছে, তাই না? ট্রানজিটিভ হবে। আর হবে এটা? এটা একদম সহজ আছে, বলো এটা। রিফ্লেক্সিভ তো হবে না। হুম। না, রিফ্লেক্সিভ তো হয়ে যাবে আছে। রিফ্লেক্সিভ হবে? ভালো করে বল। না না, হবে না তো, হবে না। কারণ জেড এর উপরে আছে না, তাহলে এর ভ্যালু আমি যদি জিরো নিয়ে নিই, তো জিরো রিলেটেড টু জিরো তো হবে না, জিরো স্কোয়ার এখানে গ্রেটার একদম স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো বলা আছে, ঠিক আছে? যে কোনো সেট যদি আমি জেড থেকে নেই, এ স্কোয়ার পজিটিভ হয় কিন্তু গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে, এর ভ্যালু যদি আমি জিরো নিয়ে নিই। কিন্তু এখানে বলা আছে স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো, ঠিক আছে? মাথায় রেখে ওটা। কারণ গ্রেটার দেন জিরো থেকে স্কোয়ার তো পজিটিভ হয়, সেখান থেকে কিন্তু বলাইতে পারো, এটা বলতে পারো। 1 নম্বর, রিফ্লেক্সিভ বাদে বাকিগুলো সব হয়ে যাবে, ঠিক আছে? চেক করে নেবো ওটা। রিফ্লেক্সিভের ব্যাপার ছিল ওটাই। তো এটা হচ্ছে না, সিমেট্রি হয়ে যাবে, ট্রানজিটিভ হয়ে যাবে। ট্রানজিটিভটা কি হবে? কোনটা? ট্রানজিটিভ হচ্ছে না? যদি -2 -3 নিই, এটা গ্রেটার দেন জিরো হচ্ছে। আবার 2 × 3 নিলেও এটা গ্রেটার দেন জিরো হচ্ছে। না না, হবে হবে না। তাহলে নেক্সট একটা এক্সাম্পল। গ্রেটার ইকুয়ালস টু জিরো কি হবে? হ্যাঁ, এটা তো হয়। সিমেট্রিক হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে। স্যার, ট্রানজিটিভটা তো হচ্ছে না, বাকিগুলো হচ্ছে। ওইগুলো হয়ে যাচ্ছে তো? ট্রানজিটিভের সমস্যা হবে, এটা ওইগুলো হয়ে যাবে, কারণ এ ইন্টু এ স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে, সমস্যা নেই। আর এ বি আর বি এ তো একই জিনিস, কমিউটেটিভ হয়, কমিউটেটিভ রিং, কমিউটেটিভ গ্রুপ, হোয়াট এভার। আর ট্রানজিটিভের ক্ষেত্রে তাহলে দুটো ভ্যালু, এখানে জিরোটার জন্য সমস্যা হবে, তাই তো? গ্রেটার ইকুয়ালস টু জিরো আছে না, এর ভ্যালু নিয়ে নাও, যে কোনোটা নিয়ে নাও না, 5, বি সমান জিরো, সি সমান -5, এ বি গ্রেটার ইকুয়ালস টু জিরো। হ্যাঁ হ্যাঁ, বিসিও গ্রেটার ইকুয়ালস টু জিরো। আর এসি কত? লেজ ইকুয়াল জিরো হবে। হুম। তার মানে স্যাটিসফাই হচ্ছে না। দেয়ারফোর এটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে।
ইন্টিজার থেকে a আর b হোল্ড if and only 2a plus 3b is divisible by 5। এরকম টাইপের আমরা একটা করলাম এক্ষুনি, এটা তোমরা নিজেরা করে নেবে, ওটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে সাজাবে ab কে এদিক ওদিক করে। ঠিক আছে, নেক্সট আমরা থিওরেমে যাচ্ছি। আর বললাম যেটা হায়ার অ্যালজেব্রা হায়ার অল কোয়েশ্চেন এক্সারসাইজ এক্সাম্পলে যা যা যেখানে যা আছে এই ইকুইভ্যালেন্স রিলেশন চেক করা আর ম্যাপিং এর বাইজেক্টিভ সারজেক্টিভ দেখানো এদিক ওদিক। এরকম ম্যাপিং এর দুটো দেখাচ্ছি, সব কমপ্লিট করে নেবে। অলমোস্ট আমি কভার করে দিচ্ছি তাও। আচ্ছা, পার্টিশন অফ এ সেট একটা আমরা দেখি। পার্টিশনের আগে আমরা এক মিনিট, কুইক কিছু ডেফিনেশন দিয়ে দিই। আচ্ছা, কোনো রিলেশনে আমরা সমস্ত পয়েন্টগুলো কি কার্টেসিয়ান প্রোডাক্ট এইভাবে থাকে, তাই তো? এ বি বিলংস টু ওই সেট, যদি এর উপর আমরা নেই, এটাকে কি বলে, ডোমেনের এলিমেন্ট। ঠিক আছে, আর এটা কোডোমেন। তো এখানে আমরা ইনভার্স আর ইনভার্সটা ডিফাইন করছি। আর ইনভার্স মানে জাস্ট বি কম ওয়াই, ঠিক আছে, ওইটার উল্টাটা। আর কম্পোজিশন, ধরুন একটা আর একটা রিলেশন আর এস একটা রিলেশন, তাদের কম্পোজিশন যেরকম ম্যাপিং এর কম্পোজিশন হয় সেরকমই এখানে রিলেশনের কম্পোজিশন। কিরকম না, এ বি যদি আর থাকে আর বি সি যদি আমার এসে থাকে, তার মানে আর কম্পোজ এসে থাকবে এ আর সি, ওই ট্রানজিটিভের মতো কিছু, ঠিক আছে। তো এই আর ইনভার্স আর দুটো আর দুটো রিলেশনের মধ্যে কম্পোজিশন, এবং যদি রিলেশন একটা মানে এর উপরে হয়, কোনো একটা সেটের উপরে একটাই রিলেশন আর নেই, আমরা চেক করে তাহলে আর কম্পোজ আরও হবে, দুটো সেম রিলেশন সেখানে সেম ভাবে। ঠিক আছে, এ বি তখন আরে থাকবে, বি সি আরে থাকবে, আর তাদের যদি এ সিটাও যদি আরে থাকে, তাহলে বলবো যে থ্রি এলিমেন্টটা আর কম্পোজ আরে থাকবে। ঠিক আছে, আর কম্পোজিশন আর নট আর হোয়াটএভার। তো এই রিফ্লেক্সিভ, সিমেট্রি আর ট্রানজিটিভ, তার সঙ্গে এদের কি রিলেশন, আর ইনভার্স আর কম্পোজ আর এই ধরনের। আর আর এখানে যেগুলো এরকম টাইপের যে এলিমেন্ট গুলো আছে, যত যত এ আছে এতে, এই সেটটাকে আমরা ডায়াগোনাল এলিমেন্টের সেট বলবো, এটাকে আমরা সামথিং ডেল্টা এ দ্বারা ডিনোট করবো। ঠিক আছে, যত মানে, আর এখান থেকে এরকম টাইপের সমস্ত এলিমেন্ট গুলো কোন রিলেশনের সাথে থাকতে হয় বলো? রিফ্লেক্সিভ, তাই না? তার কোনো রিলেশনে যদি এই ডেল্টাটা যদি কারো সাবসেট হয়ে যায় আর রিলেশনে, সেক্ষেত্রে আর কে আমরা রিফ্লেক্সিভ বলে দেবো। ঠিক আছে, আর ইনভার্স যদি থাকে, আর আর ইনভার্স আর এ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা সিমেট্রি, তাই তো? কারণ এ বি যদি থাকে, তার মানে আর ইনভার্স মানে কি, তারই উল্টা বি এ থাকা মানে আমরা সেখানে বলবো যে তার উল্টাগুলো আছে, তার মানে সেখান থেকে সিমেট্রি। তারপরে আর কম্পোজ আরটা যদি আর এর মধ্যে থাকে, যে কোনো এ বি আর বি সি আছে, তাহলে সেখান থেকে যদি আমরা বলতে পারি যে এসি থাকছে, সেরকম যত কম্পোজিশন করে যত এলিমেন্ট গুলো আমরা পাবো, সেগুলো যদি আর এ থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো যে ওটা ট্রানজিটিভ। তো ওই ট্রানজিটিভের সঙ্গে এরকম কম্পোজিশন রিলেশন টাইপের যে থিওরেম গুলো আছে, ওগুলো আমি একসঙ্গে ডিরাইভ করে দিচ্ছি ডেফিনেশন আকারে, দেখা। কারণ ওগুলো কন্ডিশন আকারে থাকতে পারে অপশন দিয়ে। ঠিক আছে, যে আর ইজ এ ট্রানজিটিভ রিলেশন, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এক নম্বর দিয়ে দেবে এটা সাবসেট এটা, ওটা সাবসেট এটা, এক্স্যাক্টলি ইকুয়াল, হোয়াটএভার। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি আর
আর ইনভার্সের ক্ষেত্রে ম্যাপিং এর আমি একটু বলে দিই, ইনভার্সের ক্ষেত্রে যে কোনো সবকিছু কি হয়, ইকুয়াল হয়ে যায়, কারো কারো সাবসেট হয়নি, এগুলো বলেছিলাম তো আগের দিন। আমি একটা কোয়েশ্চেনও দিয়েছিলাম এটার উপর এক্সাম, ওটা অনেকেই করনি কেন সেটা আমি ভাবছি। ইনভার্স হলো তো ইকুয়াল, ইনভার্স গুলো ইকুয়াল আছে, প্রুফ করার দরকার নেই, দেখানোর দরকার নেই, যেগুলো ইনভার্স সব ইকুয়াল হবে, যেটা নাই তাহলে সেটাই অপশন কারেক্ট, মানে ভুল, যদি যেরকম আছে অপশন। ইনভার্স থাকা মানে সব ইউনিয়ন হোক, ইন্টারসেকশন হোক, কমপ্লিমেন্ট হোক, যাই হোক সবসময় ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এগুলোই আমি আসছি, ম্যাপিং এ আসছি এক্ষুনি। আগের নোটটা একটু পড়ে নেবে, রিয়েলে যেটা করেছি। অ্যান্ড আর ধরে নাও এ বি সাবজেক্ট, therefore inverse যেটা ডিনোট করবো আর ইনভার্স এইভাবে, ঠিক আছে। বি কমা এ সাজ দ্যাট যেন এ বিটা আর এ থাকে, এই সমস্ত এ বি থাকবে তার উল্টোটা, এটা হচ্ছে আমাদের ইনভার্স। তাহলে হচ্ছে ডোমেন অফ আর ইনভার্স কার সঙ্গে ইকুয়াল হবে, আর এর, এর ডোমেন আর এর কার সঙ্গে ইকুয়াল হবে, তো বি এর সাথে। ইমেজের সঙ্গে না, হ্যাঁ, এটাকে ডোমেন, এটা ইমেজ, যেরকম ম্যাপিং হয় আর কি, যেটা রিলেশনের ক্ষেত্রে, তাগুলো আমি আর লিখছি না অত। ইমেজ অফ আর ইনভার্স, আর ইনভার্সের ইমেজ আর এর ডোমেন, তাই তো। দুই নম্বর, এক নম্বর ডেফিনেশন, কম্পোজিশন ধরে নাও আর একটা রিলেশন, B and C, therefore R compose is equal, R compose কার উপর ডিপেন্ড হবে, A and C, ঠিক আছে। ট্রানজিটিভের মতো কিছু, এ কমা কি হবে, তাদের এটা এতে বিলং করবে, if there exists element B belongs to B such that, ঠিক আছে। এরকম যদি এ বি আর এ আছে, বিসি এস এ আছে, তাহলে আমরা বলতে পারবো যে এসিটা আর কম্পোজ এস এ আছে, এটা আমাদের কম্পোজিশন অফ রিলেশন, দুটো রিলেশনের মধ্যে কম্পোজিশন। এবার আমরা বাইনারি রিলেশনের ক্ষেত্রে সব আমার এ বি সি সব ইকুয়াল, সবই আমার এ, ঠিক আছে, তখন সেভাবে ডিফাইন থাকবে, জাস্ট ডিফাইন ডিফাইন সেটের উপর থাকলে কিভাবে হয় সেটা মোর জেনারেল ডিফাইন।
থিওরাম let R A সেটের উপর রিলেশন, ঠিক আছে, মানে সব রিলেশন আর সাবসেট অফ A ক্রস A কার্টেসিয়ান প্রোডাক্ট। দেন 1 নম্বর R is reflexive if and only ওই ডেল্টা যেটা বলেছিলাম সাবসেট অফ R, কারণ আর এর মধ্যে সব A কমা A স্টাইল এলিমেন্টগুলো থাকতে হবে, তাই না? আর ডেল্টা মানে আমরা ডায়াগোনাল এলিমেন্টগুলো সব কালেকশন করে নিয়েছিলাম। ওয়ার ডেল্টা এটা কি A কমা A, sorry A belongs to A, সেট অফ অল ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে। 2 নম্বর R is symmetric if and only কি হবে বলো তো? R ইনভার্সের সঙ্গে R এর কি রিলেশন হতে পারে? R ইনভার্সটা জানো? কারণ উল্টে A কমা B থাকলে তার উল্টাটা যেটা B কমা A সেগুলো থাকতে হবে, ঠিক আছে। তিন নম্বর R is transitive if and only R কে যদি নিজের সঙ্গে নিজের কম্পোজিশন করি সেটা যেন R এরই সাবসেট। 4 নম্বর, তাহলে এখান থেকে যেটা আসছে আর যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যায় আর ইনভার্সও ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে, কারণ আর ইনভার্স ইকুয়াল টু আর এখানে সিমেট্রিটাও হয়ে যাচ্ছে, সেম ভাবে A কমা A তার উল্টাটাও একই, আর আর কম্পোজ আর যেহেতু দুটো সেটই এখানে সেম আর আর সেক্ষেত্রেও যত রকম বিসি আমরা পাবো মাঝখানে বি সব এসি গুলো ওখানে বিলং করে যাবে, ঠিক আছে। অলসো এন ইকুইভ্যালেন্স রিলেশন। 5 নম্বর intersection of two equivalence relation is equivalence। ইউনিয়ন হবে? নাও হতে পারে। কোনটা সমস্যা হবে বলো? মে নট বি, ঠিক আছে, নাও হতে পারে, কিন্তু সমস্যাটা হবে শুধুমাত্র ট্রানজিটিভিটিতে, ঠিক আছে। রিফ্লেক্সিভ সিমেট্রিতে ইউনিয়ন অফ টু রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ ইউনিয়ন অফ টু সিমেট্রি, সিমেট্রি, বাট ট্রানজিটিভিটির সমস্যা হবে। তোমরা একটা এক্সাম্পল দিয়ে একটু করে নোট দেখে নেবে, ঠিক আছে। মে নট বি কি হবে? রিফ্লেক্সিভটা হয়ে যাবে, সিমেট্রিও হয়ে যাবে, ট্রানজিটিভের প্রবলেম হবে। নেক্সট সাম রেজাল্ট। এ একটা সেট, তার কার্ডিনালিটি ধরে নাও n, মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইজ n, ঠিক আছে। দেন 1 নম্বর
নাম্বার অফ রিলেশন কত বলো? স্যার 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n হবে? n স্কয়ার। হ্যাঁ, কারণ আর সাবসেট অফ a ক্রস a, আর a ক্রস a এর কার্ডিনালিটি কত? n স্কয়ার। আর এর যত অল পসিবল সাবসেট পাওয়ার সেটের কার্ডিনালিটি 2 টু দি পাওয়ার কার্ডিনালিটি অফ a, মানে এটা n। 2 নম্বর, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন পরীক্ষায় আসবে এখানে। কার্ডিনালিটি 10 এর জায়গায় কিছু নাম্বার বলে দেবে, এবারে এসেছিল মনে হচ্ছে ওই প্রপার বলে একদম, সেটা আসছি। যদি আবার সহজ কোশ্চেন এসেছিল। রিপ্লেক্সিভ রিলেশন কি হবে বলো? নাম্বার অফ 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। এটা আমি বলে দিচ্ছি একটু যে অ্যাকচুয়ালি রিলেশন গুলো কিভাবে, যদি ভুলেও যাবো কোনোভাবে। যে a1 কমা a1 a1 কমা something a2 a1 কমা an a2 কমা an, মানে আমি এর থেকে নিচ্ছি কার্ডিনালিটি n, তো মানে a1 করে ডট ডট an করে, ঠিক আছে? তাহলে a ক্রস a মানে কি হবে? a1 এর সঙ্গে প্রতিটার একবার, আবার a2 এর সঙ্গে প্রতিটার, a2 কমা a2 an কমা a1, এটা হচ্ছে ব্যাপার। তাহলে রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে আমাদেরকে ওই রিলেশনে কি থাকতে হবে আগে থিওরাম অনুযায়ী? অল এরকম টাইপের এলিমেন্টগুলো, তাই তো? ওরকম টাইপের এলিমেন্টগুলো ডায়াগোনাল এলিমেন্ট বলেছিলাম, দেখো সব ডায়াগোনালে ওই টাইপের এলিমেন্টগুলো আছে। a1 কমা a1 a2 কমা a2 এরকম করে n কমা n সব এগুলো নিয়ে আছে। তাহলে ওইগুলো তো আমাকে মাস্ট থাকতেই হচ্ছে। তাহলে কোনো একটা রিলেশন যদি আমাকে রাখতে হয়, সেখানে ওই রিলেশনে এই যে টাইপের, এটাকে যদি আমি ডেল্টা এ নাম দিই, ডেল্টা এটা থাকতেই হবে। তারপরে এখানে আমি একটা এলিমেন্ট জুড়তে পারি, এই ধরনের একটা এলিমেন্ট জুড়ে দিলাম, তাহলে সেটা একটা রিলেশন হয়ে গেল। দুটো এলিমেন্ট জুড়ে দিলাম, এরকম করে অল পসিবল কতগুলো এলিমেন্ট জুড়তে পারি সেটা কিভাবে আমরা ডিফাইন করবো বলো? তাহলে টোটাল এলিমেন্ট কত আছে এখানে? n স্কোয়ার খানা, তাই তো? a ক্রস এর এলিমেন্ট n স্কোয়ার, তা থেকে কতগুলোকে বাদ দিচ্ছি? এগুলোকে বাদ দিতে হবে, কারণ এগুলো তো অলরেডি থাকতেই হবে, এটা যে কোনো উপায়ে থাকতে হবে সবাইকেই আর এর মধ্যে, তবে সেটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো। তার মানে n সংখ্যক এলিমেন্টকে আমরা বাদ দিচ্ছি n স্কোয়ার থেকে, টোটাল থেকে n সংখ্যক এলিমেন্টকে বাদ দিয়ে দিলাম। বাকি যেগুলো আছে সেগুলোতে যত অল পসিবল সাবসেট আমরা পাবো, সেগুলো কিন্তু এর সঙ্গে এই ডেল্টা এর সঙ্গে যদি ইউনিয়ন করে দেয় একটা সাবসেটকে, সেটা তো আমার একটা রিফ্লেক্সিভ রিলেশন হয়ে যাবে, তাই না? তার মানে এই বাকি এলিমেন্টগুলোতে যতগুলো অল পসিবল সাবসেট পসিবল, সেটাই হচ্ছে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, ডিস্টিংক্ট নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে বাকি বলতে তাহলে এটা বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলোর সংখ্যা এটা, তার অল পসিবল সাবসেট মানে কত? 2 টু দি পাওয়ার ওইটা। সিমেট্রিকের ক্ষেত্রে কি হবে? সেম ভাবে নাম্বার অফ সিমেট্রি রিলেশন কোনগুলোকে কনসিডার করবো বলো, ওখান থেকে বলো, আর কোনগুলোর উপরে ওই নেব পাওয়ার সেট? স্যার এই A12 এই রোটার সঙ্গে এটা এই কলামটা। কোন রোটার সঙ্গে বলো? দেখো সিমেট্রিকের ক্ষেত্রে কি, মানে a1 a2 যদি থাকে, হ্যাঁ A1 এর সাথে তাহলে A2 A1 থাকবে। থাকতেই হবে, তাই তো? হুম। তাহলে ওই ডায়াগোনালটা বাদ দিই। হ্যাঁ, ডায়াগোনালটা বাদ দিতে হবে, কারণ আমার কাছে অলরেডি হ্যাঁ এইটা থাকা মানে এই পার্টটা থাকা মানে এই পার্টটা অলরেডি সেখানে আছেই। তাহলে টোটাল আমার n স্কোয়ার মাইনাস n, তার থেকে যদি বাই 2 করে দেই, কারণ আমার এই হ্যাঁ স্যার। এলিমেন্টগুলোকে যতভাবে সাজাতে পারবো, এই এলিমেন্টগুলোকে যতভাবে সাজাতে পারবো সেটাই, কারণ সেটাই এগুলো হবে। তার সঙ্গে অটোমেটিক চলে আসবে সিমেট্রি মানে। কিন্তু তার সঙ্গে এগুলোও আছে, তাই না? এগুলো আমি দিতেও পারি, একটা একটা দিলেও হবে, কারণ a1 আর a1 এর উল্টাটা কি, সেটা a1 কমা a1 এ, তো এখানে যে সবগুলো থাকতে হবে এমনটা নেই।
ওখানে ওই n খানা এলিমেন্টের উপরে আমি লাগাতে পারি যে এটা একটা রাখবো একবার, ওইটা আরেকবার রাখবো, বা দুটো রাখবো, বা তিনটা রাখবো। ওই জন্য টোটাল এলিমেন্ট কোনটা দাঁড়ালো? এটা। এইখানে একদিকের সমস্ত এলিমেন্টটা প্লাস এই এলিমেন্টটা, ওদের আমি অল পসিবল যত সাবসেট করতে পারি সেটাই হয়ে যাবে তার সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, এক একটা রিলেশন। ঠিক আছে, আর ওটা মানে n স্কোয়ার মাইনাস n প্লাস 2n/2 মানে n স্কোয়ার প্লাস n/2 n ইন্টু n প্লাস 1/2। যদি ভুলে যাও তো এইভাবে করতে পারো। এই পুরোটা আমরা নিচ্ছি সিমেট্রিকের ক্ষেত্রে, কারণ এগুলো উল্টোটা অটোমেটিক চলে আসবে এখানে, ওই জন্য এগুলো বাদ দিয়ে দিচ্ছি, দরকার নেই, ওগুলো অটোমেটিক থাকবে। আর রিপ্লেক্সের ক্ষেত্রে শুধুমাত্র এই ডায়াগোনালটা থাকবে, কারণ ওটা থাকতেই হবে অটোমেটিক, বাকিগুলোর উপরে আমরা পাওয়ার সেট দিচ্ছি। তাহলে নাম্বার অফ নন জিরো রিলেশনের সংখ্যা কত হবে বলো তো? আর নাম্বার অফ প্রপার রিলেশনের সংখ্যা কত হবে? কত হবে? এই একটা সেট, তার যে কোনো রিলেশন সাবসেটই হচ্ছে রিলেশন। এমডি সেট ওটা সাবসেট, এমডি সেট ওটা রিলেশন। যখনই নন জিরো বলে জিরোকে শূন্য, জিরো রিলেশন বলা হয়, ঠিক আছে, এমডি রিলেশন। তো নন জিরো মানে কি? এইটা বাদ দিয়ে বাকি যেটা আছে, কারণ টোটাল যেটা আছে তার সঙ্গে এক মাইনাস করবো। আর এ ক্রস এ ইটসেলফ ওটাও তো একটা এ ক্রস এর সাবসেট, এটাকে বলা হ্যাঁ হয় স্যার। ইমপ্রপার রিলেশন। ঠিক আছে, তাই যখন আমরা বলবো একদম প্রপার রিলেশন চাই, মানে একদম যেটা স্ট্রিক্টলি সাবসেট, হ্যাঁ, স্ট্রিক্টলি, হ্যাঁ, তো সেরকম তাহলে ক্ষেত্রে 2 মাইনাস 2 হবে। -2 হবে, কারণ এমটিটাও যাচ্ছে আর এ ক্রস এও যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রপারের মধ্যে এমটিটাও চলে আসবে। যদি বলে তোমাকে নন এমটি প্রপার, সেক্ষেত্রে -2 হবে। ঠিক আছে, কারণ এমটি সেটা তো একদম স্ট্রিক্টলি লেস দেন। নন এমটি প্রপারে এবারে আই থিঙ্ক আছে 0%, -2 করতে হচ্ছে। ঠিক আছে, সেম ভাবে আমরা স্যার প্রপারের মধ্যে কি এমবিটাও থাকবে? হ্যাঁ, প্রপারের মধ্যে এমটিটাও থাকবে, কারণ প্রপার এমটি তো একদম স্ট্রিক্টলি, তাই তো। কিন্তু তোমাকে যদি কোশ্চেন এরকম দিয়ে যে নন এমটি প্রপার, ঠিক আছে, মানে ফুল সেটটাকে আমরা সবসময় বলি ইমপ্রপার, আর এমটিটা তো এমটি অলওয়েজ। প্রপার মানে ওই এমটিটাও চলে আসছে এখানে, কিন্তু নন এমটি প্রপার বলা থাকে। যে এবারে যেমন কোশ্চেনটা ছিল নন এমটি প্রপার, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমরা -2 করবো। ঠিক আছে, এমটিটাও বাদ দিতে হবে, প্রপারটা বাদ দিতে হবে। শুধু প্রপার বলা থাকলে কিন্তু সেখানে -1 করবে, শুধু নন এমটি বলা থাকলে তাহলে -1 হবে। আচ্ছা। আচ্ছা, ম্যাপিং এর ক্ষেত্রে সেম আমরা কিছু একটা বলে দিই। এ এর কার্ডিনালিটি n, বি এর কার্ডিনালিটি n, এফ এ থেকে বি তে। আচ্ছা, ম্যাপিং টাইম এগুলো সব আমি আগে ডিফাইন করেছি, সেটা ওই জন্য আর ডিফাইন করছি না, যা লাগবে সেগুলো করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর, টোটাল নাম্বার অফ ম্যাপিং কত হবে? 2n+n। না, m টু দি পাওয়ার n। ঠিক আছে, কার্ডিনালিটি অফ বি, ওটা মানে কার্ডিনালিটি, তার টু দি পাওয়ার এর কার্ডিনালিটি। ইফ, আচ্ছা, ইনজেক্টিভ ম্যাপিং কখন পসিবল? এন আর এম এর এ আর বি এর কার্ডিনালিটির মধ্যে কি রিলেশন হতো, কে বড় কে ছোট ইনজেক্টিভ ম্যাপিং এর জন্য? Wait, বলো। না, n দুজনে less than
এর কার্ডিনালটা লেস দেন হতে হবে, তাই না? কারণ নাহলে এদিকে বেশি এলিমেন্ট রয়ে গেলে তো কখন আর ইনজেক্টিভ হবে না, সবকে ওইদিকে তখন চলে যেতে হবে বেশিগুলো। এখানে কম এলিমেন্ট আছে, এদিকে বেশি আছে, কারণ মাস্ট বি ম্যাপিং হতে গেলে সবাইকে তো লিঙ্ক হতেই হবে, সেক্ষেত্রে ইনজেক্টিভিটিতে সমস্যা হয়ে যাবে। তাই এখানে কম থাকতে হবে, এদিকে বেশি থাকতে হবে, যাতে সবাই যেতে পারে আলাদা আলাদা জায়গায়। মানে n লেস ইকুয়াল টু m যদি হয়, তখন টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং কত হবে? mpn, ঠিক আছে, m ফ্যাক্টোরিয়াল বাই m মাইনাস, মানে ওই m সংখ্যক যে এলিমেন্ট বিতে, আমার এখানে যে বিতে যে m সংখ্যক এলিমেন্ট রয়েছে, সেখানে প্রত্যেকটা, এখানে তো n আছে, nটা এখানে কতগুলো আমরা আলাদা আলাদা n টা এলিমেন্ট নিয়ে কতভাবে আমরা সাজাতে পারি, তাই তো? ততগুলোকে একটা একটা করে পাঠাবো, একভাবে যাতে সাজালাম। তো আবার একটা অন্যরকম n সংখ্যার কালেকশন নিলাম, সেখানে আবার এদেরকে পাঠিয়ে দিলাম ইন্ডিভিজুয়াল এলিমেন্টে। তাহলে এরকম কতগুলো পসিবল mpn, ঠিক আছে? আচ্ছা, পি আর সি এর মধ্যে পার্থক্য কি বলো? mpn আর mcn এর মধ্যে কেউ জানো মেজর পার্থক্যটা কি? MCN এর ক্ষেত্রে তো নিচে ফ্যাক্টরিয়াল একটা n হয়। মানে সে তো কাউন্টিং এর জন্য যেমন ডেফিনেশন ক্যালকুলেশন, হ্যাঁ। বলছি পি আর কখন ব্যবহার করবো, সি কখন ব্যবহার করবো? ধরুন আমি তোমাকে বলছি 1 2 3, এই তিনটা সংখ্যাতে মধ্যে দুটো করে সংখ্যা নিয়ে কতগুলো সংখ্যা পসিবল, তুমি পি ব্যবহার করবে না সি ব্যবহার করবে? মানে তুমি 3p2 ব্যবহার করবে তিনটা সংখ্যা থেকে দুটো করে নিয়ে, যে সংখ্যা যেমন 23 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, না 3c2 ব্যবহার করবে? বলো। 3C2 তো ব্যবহার করবো। 3c2 ব্যবহার করবে। মানে দুটো করে কতগুলো সংখ্যা হয়, তাই তো? মানে এক তো 1 3 2 3 তিনটা সংখ্যা দিলাম, তার থেকে দুটো করে কতগুলো সংখ্যা পসিবল ওই 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 তিনটা এলিমেন্ট থেকে নিয়ে কি ইউজ করবে ওখানে, পি না সি? চলো পি আর সি এর কনসেপ্ট এখানে ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখো, যেগুলোতে এর দুটো দুটো এলিমেন্ট আমরা নেবো, এখানে তোমাকে আমি সংখ্যা তৈরি করতে বলেছি, তার মানে কি, এটা যদি আমি উল্টে দেই 2 3 আর 3 2, দুটো আলাদা সংখ্যা হয়ে যাচ্ছে না? 23 একটা আলাদা সংখ্যা, 32 একটা আলাদা সংখ্যা, দুটো তো ইকুয়াল নয়। কিন্তু আমি ধরো তিনটা ভেরিয়েবল নিচ্ছি, বলছি দুটো দুটো করে প্রোডাক্ট কি কি ভ্যালু দেবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি এক্স ওয়াই যা প্রোডাক্ট আর ওয়াই এক্স প্রোডাক্ট গুলো সেমই হবে, সেরকম ভাবে দুটো দুটো করে নিচ্ছি। তো যেখানে এরকম আমার ডিস্টিং লাগবে, যে ঘুরিয়ে দিলেও ডিফারেন্ট ডিফারেন্ট, আমি একদম টোটালি আলাদা আলাদা চাই। অ্যারেঞ্জমেন্টে যেন যদি কেউ কারো থেকে সিট চেঞ্জ করে, যেন সেটা একটা আলাদা কম্বিনেশন হিসেবে আমি ধরি, সেই ক্ষেত্রে আমরা একটা পারমুটেশন করছি, ঠিক আছে, পি ইউজ করব। কিন্তু যেখানে মানে তিনজন করে নিলাম, কোন একটা ধরনের গ্রুপ তৈরি করছি, সেখানে রাম সাম যদু থাক, যদু রাম সাম থাক, মানে তিনজন একই লোক, কার নাম আগে পরে বললাম কিছু যায় আসে না। সেক্ষেত্রে আমরা কি কম্বিনেশন করছি, তিনজন তিনজন করে কম্বিনেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু সি ইউজ করবো, ঠিক আছে? এটা একদম বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন পারমুটেশন এন্ড কম্বিনেশন। চলো এগুলোর উপরে পরে কোশ্চেন করা যেতে পারে। এখন আমরা, আচ্ছা, সাবজেক্টিভের জন্য কে বড় কে ছোট? না যা খুশি হলেই হবে? টোটাল নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং হচ্ছে এসএনএমটা কি আমি ডিফাইন করছি এখন। অবশ্যই কোডামেনটাকে বড় হতে হবে, তাই না? সরি, ডোমেনটাকে বড় হতে হবে, ডোমেনটাকে বড় হতে হবে, এনটাকে। না হলে যে ডোমেন ছোট হয়ে যায়, আর এখানে সাবজেক্ট এখানে বেশি এলিমেন্ট আছে, তো একটা এলিমেন্ট ম্যাক্স টু ম্যাক্স কোথাকে যেতে পারে, ততগুলো এলিমেন্টকে যেতে পারবে, তার থেকে বেশি এলিমেন্টকে যেতে পারে না, কারণ একটা এলিমেন্ট বেশি জায়গায় কানেক্ট করতে পারবে না, তাহলে ম্যাপিংই হবে না, তাই না? ম্যাপিংই হবে না, বেশি এলিমেন্ট যেতে পারবে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডোমেনটার এলিমেন্টকে বড় হতো, নাম্বার অফ এলিমেন্ট।
আর এস এন এমটা কিভাবে ডিফাইন আমি লিখে দিচ্ছি এখানে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এস এন এম সমান m টু দি পাওয়ার n মাইনাস mc1 sn1 mc2 sn2 ঠিক আছে, চলো কোয়েশ্চেন করা যাক। Question. Let air cardinality 4, B air cardinality 3, then the total number of surjective mapping from A to B. বার করো। অপশন এ দেখুন এক অপশন কোন সলিউশন। কত হচ্ছে? ওই ফর্মুলাটা ইউজ করে বার করো, 1 মিনিট টাইম, তারপর আমি করে দিচ্ছি। আজকে খড়গপুরে একজন এখানে প্রফেসর সুইসাইড করেছে। একজন স্টুডেন্ট করছিল, কোন ডিপার্টমেন্টে? হ্যাঁ বলো, কোন ডিপার্টমেন্টে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এতদিন স্টুডেন্ট গুলো করছিল, এবার প্রফেসররা শুরু করেছে। মানে কোন কারণ জানা গেছে? কারণটা জানা যাচ্ছে না। প্রেস মিডিয়া কিছু এলাউই করে না এখানে, ওই জাস্ট একটা টুক করে খবরটা শুধু পাই যে মরেছে একজন, তাই এরকম Age কত? আর্জিকরের মতো হাঙ্গামাগুলো এখানে হয় না অতটা, কারণ এখানে তো এলাউই করে না, ভিতরে ঢুকতেই দেবে না। আর এতদিনে এই রিসেন্টলি এতজন মারা গেছে, সিরিয়াস ইস্যু একদম, তো বাচ্চা বাচ্চা জানা। তাহলে এজ কত হবে? কমই হবে, মানে খুব ইয়াং না। কেন মারা গেলে একটা করে মেল পাঠাই যে আমরা দুঃখিত, আর বেশি কিছু করার না। তবে ডিপার্টমেন্টও একটু সিরিয়াস হয়েছে, কিন্তু ডিরেক্টর আমাদের সুমন চক্রবর্তী বাঙালি, লোকটা ভালো লোক, রিসেন্টলি হয়েছে। কিভাবে কি হচ্ছে মেন সমস্যা বোঝা যাচ্ছে না। বলো এটা কত হচ্ছে? তাহলে এন এন ভ্যালু 4, কি বার করতে হবে? S43, তাই তো? ফর্মুলা অনুযায়ী m টু দি পাওয়ার n মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস
MC1 3C1 কত দূর পর্যন্ত যাবো এটা M-1 পর্যন্ত মানে 3-1 মানে 2 পর্যন্ত, ঠিক আছে, মানে এখানে থেমে যাবো এটার ক্ষেত্রে NC2 তে SN2 তে SN1 মানে S41 মাইনাস 3C2 S42 এতটা শেষ হয়ে যাবে, তাই তো। এবার আবার S41 আর S42 আবার ওই ডেফিনেশন থেকে বার করো, এভাবে চলতে থাকবে এটা, যতগুলো S এখানে থাকবে সেগুলো বার করো। S41 কত হবে, ওখানে যদি বসাই M এর জায়গায় আছে 1, N এর জায়গায় 4, কত পর্যন্ত যাবে ওটা, শুধুমাত্র এখানে থাকবে কারণ MC1 মানে 1C1 পর্যন্ত যাবে না, ঠিক আছে, তাহলে আবার তো মাইনাস S41ই হয়ে যাবে, মানে শুধুমাত্র ফার্স্ট টার্মটা পর্যন্ত থাকবে। তাহলে M টু দি পাওয়ার N মানে 1 টু দি পাওয়ার 4 1, ঠিক আছে। তাহলে সেম ভাবে S42 কত হবে, বলো, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2C1. কতটা যাবে, তাই তো। S41 কারণ এখানে যেটা থাকবে N তার -1 পর্যন্ত থাকবে, যে M-1 পর্যন্ত। আর S41 মানে যে 1 পেয়েছি আমি আগে বসিয়ে দিচ্ছি ওখানে, 2 টু দি পাওয়ার 4 মানে 16 তো, আর 2 ইন্টু 1 মানে 2 মানে এটা 40, তাহলে এখানে বসিয়ে দাও, এটা 81 হচ্ছে, 3C1 মানে 3, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 3C2 মানে 3, তাই তো। NCM যা আর NCN মাইনাস M তা, ঠিক আছে, মানে এখানে 3-1 আছে আর 2 মানে কি, তো 3-1, তাহলে 3 ইন্টু 14 কত হচ্ছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 42 3 45, 36. তাহলে এইভাবে বার করতে হবে, ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করতে হবে, নাম্বার অফ সাবজেক্টিভ ম্যাপিং পেয়ে যাবে। আর দুটো কোশ্চেন করার আগে ইকুয়াল ম্যাপিং সম্পর্কে একটা ডেফিনেশন জানা উচিত। ইকুয়াল ম্যাপিং এই মাপার ডেফিনেশনটাতে একটু সমস্যা আছে, এটা নেবে না, কারণ ইকুয়াল ম্যাপিং এর ক্ষেত্রে বলে দিচ্ছি যে ডোমেন, এখানে বেসিক্যালি ডোমেন সম্পর্কে বলা আছে যে ডোমেনটা সেম হলেই হবে, এখানে এটাকে এক্স ওয়াই এটাকে জেড নিয়েছে, কিন্তু আমি বলছি না এটা ওয়াই নেবে, ঠিক আছে, ডোমেন আর কোডোমেন দুটোই ইকুয়াল হওয়া ইম্পর্টেন্ট, কারণ আদারওয়াইজ তোমাকে যদি আমি একটা বলি, আর এটা তো হচ্ছে ডোমেন কোডোমেন ইকুয়াল হতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে দুজনের যেন সেম ভ্যালু নেই ফর অল এক্স বিলংস টু এক্স, ঠিক আছে, মানে প্রত্যেকের যেন রেঞ্জে সমান হয়, এফ এক্স এর যা ভ্যালু নেবে, ধরে নাও 0+1 0 1 থেকে 0 1 নিলাম একটা, আর নিলাম একটা এফ এক্স ইকুয়াল টু এক্স, দুটোতেই এফ এক্স ইকুয়াল টু এক্স, তো মাপার ডেফিনেশনে যদি দুটো ইকুয়াল ম্যাপিং, কিন্তু এখানে সমস্যা আছে, এটা একদম বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে, তাই তো, এটা বাইজেক্টিভ ম্যাপিং তো, কিন্তু এটা হবে না, তো দুটো ইকুয়াল একদম এক্স্যাক্টলি ইকুয়াল, সেক্ষেত্রে একটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি হোল্ড করছে, ডিফারেন্ট ডিফারেন্ট সেটা নট ভ্যালিড, ঠিক আছে, এখন মডার্ন ডেফিনেশন অনুযায়ী ডোমেন কোডোমেন মাস্ট বি সেম, ঠিক আছে, ইম্পর্টেন্ট ওটা, কোডোমেনটাও সেম হতে হবে, কোডোমেন সেম, ডোমেন সেম, আর অবশ্যই এফ এক্স ইকুয়াল টু জি এক্স সমস্ত এক্স এর জন্য, মানে ডোমেনের সমস্ত এক্স এর জন্য যেন তারা ইকুয়াল ভ্যালু দেয়, ঠিক আছে। যেইতে অ্যাডভান্স এরকম ইকুয়াল ম্যাপিং এর এই কনসেপ্টটি ইউজ হয়, ঠিক আছে। তাহলে এফ এ থেকে বি, জিও এ থেকে বি তে একটা ম্যাপিং হতে হবে, দেন is said to be f equal to g if
দেখো আমি এখানে কিন্তু ডোমেন আর কোডোমেন সেমই লিখে দিচ্ছি, ওই জন্য আমি আর ওটা উল্লেখ করছি না যে ডোমেন আর কোডোমেন সেম হবে। ইফ fx ইকুয়াল টু gx ফর অল x বিলংস টু a, ঠিক আছে। কোয়েশ্চেন 1, g কম্পোজ f আর h কম্পোজ f ইকুয়াল, মানে গ্রুপের সেই ক্যান্সেলেশন লয়ের মতো এখানে আমরা f কে করতে পারি, এলিমিনেট করে g ইকুয়াল টু h করতে পারি। সেটা কখন, f এর কি ক্রাইটেরিয়া লাগবে, f টা কি হতে হবে, ঠিক আছে, ইনজেক্টিভ, সারজেক্টিভ কি? সেই জি আর এইচ কে দুটোই বি থেকে সি। হ্যাঁ, জি আর এইচ দুটোই বি থেকে সি, ঠিক আছে। তবেই দেখো জি কম্পোজ এফ গুলো যেন মেক সেন্স হয়, ঠিক আছে, জি কম্পোজ এফ, এইচ কম্পোজ এফ, এগুলো যেন মেক সেন্স হয়, না হলে তো কম্পোজিশনে তো ডিফাইন নয়, সেইভাবে এটা করা আছে। বলো তো জি কম্পোজ এফ কোথা থেকে কোথায় ম্যাপিং, আর এইচ কম্পোজ এফটা কোথা থেকে কোথায় ম্যাপিং? আসছি, ওটা আসছি আমরা, আগে কোশ্চেনটা পুরোটা কমপ্লিট করে দিই। ওই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল, দুটো ইকুয়াল ম্যাপ মানে যে এই ক্রাইটেরিয়া, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি একটা ম্যাপ, এটাও একটা অ্যাকচুয়ালি ম্যাপ। তো দুটো এফ আর জি ইকুয়াল মানে যেরকম হয় সেখানে ওটা ইকুয়াল। জি কম্পোজ এফ তো এ থেকে সি, বলো বলো, হ্যাঁ এ বলছি, থেকে সি। হ্যাঁ এ থেকে সি, ভেরি গুড। দেন ইফ, তাহলে ওই দুটো ইকুয়াল হলে জি আর এইচ ইকুয়াল হবে ইফ অপশন এ এফ ইজ ইনজেক্টিভ, অপশন বি সারজেক্টিভ, বোথ, কি হবে? তো আমি বলছি এফটা সারজেক্টিভ হলে এটা কিন্তু পসিবল, ঠিক আছে। তাহলে প্রুফটা আমি হালকা করে করে দিচ্ছি। এফ যদি সারজেক্টিভ হয় সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে এলিমিনেট করতে পারি। আবার এফ কম্পোজ জি, এফ কম্পোজ এইচ, এখান থেকে জি ইকুয়াল টু এইচ কখন হবে, যখন এফটা বাম দিক থেকে, তখন কিন্তু এফটার ইনজেক্টিভিটি দরকার, ঠিক আছে। তাহলে এটা একটু শর্টকাটে একটা প্রুফ করে দিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে। হ্যাঁ, তাহলে জি কম্পোজ এফ কোথা থেকে কোথায় বললি, এ থেকে সি, তাই তো। এইচ কম্পোজ এফও এ থেকে সি তে ম্যাপিং। তাহলে দেখাতে হবে আমাদের জি ইকুয়াল টু এইচ, কখন এটা পসিবল বললাম, এফ যদি সারজেক্টিভ হয়। তাহলে জি আর এইচ যদি ইকুয়াল দেখাতে হয়, জিটা বি থেকে সিতে ম্যাপিং, এইচটাও বি থেকে সি, ডোমেন সব সেম। তাহলে কি দেখাতে হবে আমাদেরকে, ফর অল এক্স বিলংস টু বি, তাই তো। এইটা যদি দেখাতে পারি তাহলে আমরা বলবো যে জি ইকুয়াল টু এইচ। তাহলে বি থেকে একটা এক্স তুলো, আচ্ছা ওয়াই তুলি, ধরুন ওয়াই একটা এলিমেন্ট তুলছি বি থেকে, এই যে বি থেকে। তাহলে এফটা কি ধরেছি, সারজেক্টিভ। এফ যদি সারজেক্টিভ হয় তার মানে একটা এফ এর ডোমেনটা লিখে দাও। এফ যদি সারজেক্টিভ হয়, ওয়াই থেকে একটা তুলেছি, বি থেকে একটা এলিমেন্ট তুলেছি ওয়াই, এফ সারজেক্টিভ ধরে নিয়েছি আমি। এফ যদি সারজেক্টিভ হয় তাহলে মানে এখান থেকে একটা কোডোমেন থেকে এলিমেন্ট পাবো, মানে প্রতিটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, তাই তো। স্যার এই সলিউশনটা কি সাবজেক্টে ধরে নিয়েই করবো? আমি বলছি যে সাবজেক্টিভ হলে এটা হবে, কিভাবে প্রুফটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাকে, সাবজেক্টিভটা কোথায় লাগছে কি বৃত্তান্ত, ঠিক আছে। সাবজেক্টিভ হলে এটা ট্রু, তো সাবজেক্টিভ ওই জন্য আমরা ধরে করছি আর কি, যে তখন দেখবো এটা ট্রু হয়ে যাচ্ছে। এটা অ্যাজ এ কোশ্চেন আকারে ছিল যে ইফ সাবজেক্টিভ অ্যান্ড দিস
দেন জি ইকুয়াল টু এইচ, সেটাকে আমি একটা অপশন দিয়ে দিয়েছি যে এরকম টাইপের থাকবে যে সার্জেক্টিভ এটা ইউজ হবে, ঠিক আছে। এফ ইজ সার্জেক্টিভ এটা ইউজ করছি আমরা, তাহলে এটা পসিবল হয়ে যাবে। বাকিগুলোর ক্ষেত্রে তোমরা কাউন্টার এক্সাম্পল খুঁজে বার করতে পারো। তাহলে সার্জেক্টিভ মানে বে থেকে একটা এলিমেন্ট তুললাম, তার প্রি ইমেজ থাকবে, যেহেতু এফ সার্জেক্টিভ। আর কি বলা আছে আমাদের, এটা বলা আছে তাহলে দুটো ম্যাপিং ইকুয়াল মানে তারা ফর অল এক্স বিলংস টু এ, কারণ তাদের ডোমেন এ, এর সমস্ত এলিমেন্টের জন্য দুটো ইকুয়াল হতে হবে। এটা কম্পোজিশন ডেফিনেশন। আর ওই পার্টিকুলার যে এক্সটা, মানে এই যে পার্টিকুলার এক্সটা যদি আমি নেই, তাহলে এফ এক্স সমান কত, ফর অল ওয়াই, আর ওয়াইটা কার এলিমেন্ট ছিল, যে কোনো এলিমেন্ট তুলেছিলাম বি থেকে, তাহলে এটা দেখাতে পারলাম যে ফর অল ওয়াই বিলংস টু বি, জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু এইচ অফ ওয়াই, ঠিক আছে। এই যে আমরা যে কোনো একটা বি থেকে এলিমেন্ট তুলে নেবো, তার জন্য করসপন্ডিং যে এই এফএক্সটাকে তো আমাদেরকে ডিফাইন হতে হবে, যে এফএক্সটাকে, তবে তো আমরা এখানে জি আর এইচ ইকুয়াল যেতে হবে, ইকুয়ালকে যেতে পারবো। তো কেন সাবজেক্টিভ এটা কাজে লাগছে, কেন আমাদের ওটা মাথায় যে সাবজেক্টিভ লাগবে, তার কারণ যেন প্রত্যেকটা এরকম ওয়াই এর ক্ষেত্রে যেন আমরা বলতে পারি যে একটা এক্স আছে, যার জন্য এফ এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি, তাই তো। সেই জন্যই আমাদের সাবজেক্টিভিটি এখানে প্রয়োজন। পরেরটা যখন আমরা প্রুভ করে দেবো, দেখবো যে এরকম একটা ইনজেক্টিভিটি প্রয়োজন আছে, যে জি ইকুয়াল টু এইচ এর ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে বললাম যে সাবজেক্টিভ হলেই এটা পসিবল, ডান দিক থেকে আমরা এফটাকে এলিমিনেট করতে পারি। সেম ভাবে কোশ্চেন 2 চলো। এটার একটু প্রুফটা এইভাবে ব্রেক করলে বুঝতে পারবে যে সাবজেক্টিভিটাই লাগবে, তখন ওই জন্য আমরা সাবজেক্টিভটা ধরে প্রুফটা করলাম, ঠিক আছে। কোশ্চেন 2, সেম জি এ থেকে বি ম্যাপিং, এই যে এ থেকে বি কমেন্ট ডোমেন কোডোমেন গুলো সব এমন হবে যেন ওই এফ কম্পোজ যেটা যেন এখানে ডিফাইন হয় সেভাবে। এখানে এটা হচ্ছে বি থেকে সি, দ্যাট জি ইকুয়াল টু এইচ হবে ইফ, আচ্ছা একদম আমি লিখে দিচ্ছি অপশনটা, ইফ এফ ইজ ইনজেক্টিভ। ট্রু না ফলস, ইজ আ ট্রু স্টেটমেন্ট, এবং সলিউশনটা দেখো। তাহলে এফ কম্পোজ জি কোথা থেকে কোথায় ডিফারেন্স সেটাকে বলো। উত্তম, এফ কম্পোজ জি কোথা থেকে কোথায় ডিফাইন, এফ কম্পোজ জি এর ডোমেন আর কোডোমেন কি? হুম এ থেকে থেকে লাস্টের জি, মানে জি এর ডোমেনটা লাগবে আমাদের, তবে তো এলিমেন্টটা শুরু করতে পারবো। জি অফ এক্স লাগে আমাদের প্রথমে না, জি এর ডোমেন। আর এফ নিয়ে নিচ্ছি মানে কত, এফ এর কোডোমেনকে চলে যাচ্ছে ম্যাপিংটা, জি এর ডোমেন আর এফ এর কোডোমেন, এটা হচ্ছে ব্যাপার। সেম ভাবে এফ আর কম্পোজ এইচও সেম, এ থেকে সি হবে। তাহলে এই দুটো ইকুয়াল দেখাতে গেলে ডোমেনের সমস্ত এলিমেন্ট এক্স এর জন্য ওই দুটো সমান, এইটা মানে এফ অফ জি এক্স, এফ অফ এইচ এক্স। তাহলে এফ
আর যেটাকে ইকুয়াল হতে গেলে কি করতে হবে, gx ইকুয়াল টু hx হতে হবে এই সমস্ত এর জন্য। তো এখান থেকে আমি নেক্সট স্টেপে gx ইকুয়াল টু hx কখন আসতে পারি? হুম, এফ যদি ইনজেক্টিভ হয়। ওই জন্য আমাদের এফটা ইনজেক্টিভ হবে। তবে এফ ইনজেক্টিভ মানে কি, x1 এটা ইমপ্লাই করে x1 ইকুয়াল টু x2, তাই তো সদীপ? হ্যাঁ স্যার। তাহলে এটা থেকে এটা ইমপ্লাই করবো, কারণ এখানে আমার x1 বলতে gx, x2 বলতে hx। এটা কখন কেন পসিবল হলো, ইফ এফ ইজ ইনজেক্টিভ। তো এই প্রুফগুলো করতে গেলে কোথায় কি লাগবে সেটা তোমরা বুঝতে পারবে, তখন সেই অনুযায়ী অপশনটা কারেক্ট করবে, ঠিক আছে? এবং সেটা যদি ট্রু স্টেটমেন্ট তখন তোমাকে সেটা ধরেই প্রুফটা করতে হবে। তাহলে এফ ইজ ইনজেক্টিভ, এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, আরো কোশ্চেন কিছু করো। ডিকম্পোজ এটা যদি সাবজেক্টিভ হয় তাহলে কে সাবজেক্টিভ? যেটা হবে মনে হচ্ছে। ধরো ডিকম্পোজ এটা সাবজেক্টিভ, দেন এফ ইজ সাবজেক্টিভ, অপশন বি পড়েছে এফটা সাবজেক্টিভ। কে সাবজেক্টিভ? জি এফটা। এফ নয়, জি হবে। জি সাবজেক্টিভের ক্ষেত্রে রাইট লেফট একটা মানে জিটা সাবজেক্টিভ, ঠিক আছে? সেম ভাবে ওই কোশ্চেনটারই উপরেরটা থাকলো সেম, আমি জাস্ট জি কম্পালসরি করছি, ইজ ইনজেক্টিভ, দেন কে ইনজেক্টিভ হবে? এফটা হবে। হুম। যদি কম্পোজ ইনজেক্টিভ হয় তাহলে এফটা রাইটে যেটা আছে সেটা ইনজেক্টিভ, ঠিক আছে? এবার আমার নেক্সট যেটা এখান থেকে বলার, এটা তো অলরেডি পরীক্ষা এসে গেছে এগুলো, তাও ইম্পর্টেন্ট চলে আসতে পারে আবার। কিন্তু যেটা বলার, ধরুন জি কম্পোজ এফটা ইনজেক্টিভ, ঠিক আছে? সেখান থেকে আমরা এফটা ইনজেক্টিভ পেয়েছি, কিন্তু জিটা কখন ইনজেক্টিভ হবে সেটা বলো। এটা এবারে কোশ্চেনে ওটা আসবে। জি কম্পোজ এফটা ইনজেক্টিভ, সেখান থেকে এফ ইনজেক্টিভ, এটা তো আমাদের জানা, কিন্তু জিটা কখন ইনজেক্টিভ হবে? যদি এফটা, এটার সঙ্গে আরো একটা কন্ডিশন আমি অ্যাড করে দিই, এফটা যদি সাবজেক্টিভ হয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে জি কম্পোজ এফ এ ইনজেক্টিভ প্লাস এফ সাবজেক্টিভ, তখন আমরা বলতে পারবো যে জিটাও ইনজেক্টিভ। আর জি কম্পোজ এফ সাবজেক্টিভ মানে জি সাবজেক্টিভ আমরা বলতে পারি, কিন্তু এফটা কখন সাবজেক্টিভ বলতে পারবো? যেটা ইনজেক্টিভ হবে। জিটা ইনজেক্টিভ সেম ভাবে, ঠিক আছে? মানে অপরটাকে আমাদেরকে বাইজেক্টিভ করে দিতে হবে, এফটা এখান থেকে ইনজেক্টিভ চলে আসছে, প্লাস এফটাকে সাবজেক্ট করে এফটাকে বাইজেক্টিভ করে দিতে হবে। এখানে যেটা সাবজেক্টিভ ছিল যেটাকে ইনজেক্টিভ করে যেটাকে বাইজেক্টিভ করে দিতে হবে, তাহলে আমি এফটাকে বলে দেবো সাবজেক্টিভ। তো এই দুটোকে আমি স্টেটমেন্ট আকারে লিখে দিচ্ছি, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? প্রুফও দেখতে পারো, আমি একটা প্রুফ করে দিচ্ছি সাবজেক্টিভ ক্ষেত্রে করে দিলাম।
কোয়েশ্চেন 5। জি কম্পোজ যদি ইনজেক্টিভ হয় সেখান থেকে আমরা জানি যে এফটা ইনজেক্টিভ, তার সঙ্গে যদি আমি এফটাকে সারজেক্টিভ করে দেই অ্যান্ড এফ ইজ সারজেক্টিভ, দেন জিটাও ইনজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ আ ট্রু স্টেটমেন্ট। সেম ভাবে ওটা পুরোটা লিখছি না, জি কম্পোজ যদি সারজেক্টিভ হয় and জিটা যদি ইনজেক্টিভ হয় then f is surjective. This is also true statement. ঠিক আছে, আমরা যেন একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। -1 থেকে 1 fx equal to x by 1 plus mod x, দেন এফটা কি হবে পরের দিনে করে আনবো, এখান থেকে শুরু করবো পরের দিন। ইনজেক্টিভ, সারজেক্টিভ, বাইজেক্টিভ,